মুন্সি যিনি আমাদের রেগুলার ব্যাচ থেকে ভিসা পেয়েছেন, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবেন, এবং তারপর যিনি ভিসা সেকশন শেয়ার করবেন তিনি হচ্ছেন রায়হান মোস্তফা। তিনি হচ্ছেন আমাদের F2 ক্যান্ডিডেট। তো প্রথমে আমরা চলে যেতে চাই হচ্ছে আমাদের ইকরাম মুন্সির কাছে। আমরা বেশি সময় নিব না, প্রত্যেক সপ্তাহে অনেক কথা বলি। তো আজকে আমরা সরাসরি আমাদের ভিসা এক্সপিরিয়েন্সে চলে যাব। সো আমি অনুরোধ করবো আমাদের যিনি আছেন, যিনি আমাদের আজকের মূল আকর্ষণ, প্রধান বা মেইন যে আকর্ষণ, আমাদের ইকরাম মুন্সি, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম মুন্সি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। সো অভিনন্দন জানাচ্ছি, আপনি ভিসা পেয়েছেন, আমরা সবাই খুব খুশি হয়েছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের দেখা হবে, এবং আপনার আগামী দিনগুলো যেন ভালো কাটে। আমাদের গ্রুপের ভূমাকের পক্ষ থেকে আপনাকে আন্তরিক, আমাদের অন্তরস্থল থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। সো অনেকে আপনাকে শুনতে পাচ্ছে, 61 পার্টিসিপেন্ট, সেই সাথে ফেসবুকে পরবর্তীতে আরো 1520 মানুষ আপনাকে দেখতে পাবে। সো আপনি আপনার মূল্যবান অভিজ্ঞতা যেটা হয়েছে আপনি সেটাও বলতে পারেন, আবার আপনি যদি চান যে আপনি আসলে প্রিপারেশনটা কিভাবে নিয়েছেন সেটাও বলবেন। তো শুরুতে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি হচ্ছেন কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন সেটা যদি বলতেন। আমি 42 ব্যাচের স্টুডেন্ট ছিলাম ভাই। আচ্ছা, রেগুলার ব্যাচের? জি, রেগুলার। আচ্ছা, আপনি ভূম্যাক সম্পর্কে কিভাবে জানতে পারেন? প্রথমে আমি শুকরিয়া জানাই আমার আল্লাহর কাছে, যিনি আমাকে ভিসাটা পাইতে সবচেয়ে বেশি সাহায্য করছে, এবং আপনাদের সবাইকে যারা আমাকে সাহায্য করছেন, আমার সকল মেন্টর। এবং আমি ছোটবেলা থেকে মনে করেন যে আমি রিসার্চ বেস একটা স্টুডেন্ট। আমি যখনই পড়াশোনা করতাম, মনে করেন আমি যদি কোনো জিনিস না বুঝতাম, ততক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসটা মুখস্থ করতাম না। আমার এই ইউএসএ তে আসার প্রথম মাধ্যমে হচ্ছে মনে করেন রিসার্চ। আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, মনে করেন যে আমি একটা ভালো ব্যাকগ্রাউন্ডের, আর্মি ব্যাকগ্রাউন্ডের পরিবারের সন্তান। তখন ওই ব্যাকগ্রাউন্ডটা অনেক দরিদ্রতার সীমায় পড়ে যায়, তখনই মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা অনেক কঠিন। তা আমি রিসার্চ বেস হওয়ার কারণে আমি ইউএসএ তে অ্যাপ্লাই করি। প্রথমে আমার কিন্তু আইএলটিএস না, আমার আইটেপ। আমি আইটেপ রেজাল্টটা যখন পাই, তারপরে আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি আগে মনে করেন যে রিসার্চ করি যে কোনটা ভালো হবে না হবে। দেন মনে করেন যে আমি ইউটিউবে সার্চ করতে থাকি, ফেসবুকে সার্চ করতে থাকি যে কোন জায়গায় মনে করেন যে আপনাদের আমি আমার সাহায্যটা পাইতে পারি। তখনই আপনাদের এই গ্রুপটাতে আমি একাই অ্যাড হলাম। অ্যাড হওয়ার পরে দেখলাম যে এই জায়গায় কনভারসেশন হচ্ছে, লিঙ্ক দেওয়া হচ্ছে ভূমিকা। আমি একদিন জয়েন করলাম, জয়েন করার পর দেখি এই জায়গায় ফ্রিতে ক্লাস নেই। আমি প্রথম 2 দিন দেখলাম, তারপর থেকে আমি মনে করেন প্রশ্নটা বানানোর পর থেকে আপনাদের কাছে এরকম মক দেওয়া শুরু করলাম আর কি। মূলত আমি নিজে নিজে এই জিনিস গ্রুপটা পাইছি আর কি। আচ্ছা, সো আপনি কি আমাদের থেকে কোনো হেল্প পেয়েছেন, বা আমরা কি মানে আদৌ আপনার হেল্প করতে পেরেছি কিনা, বা উপকৃত হয়েছেন কিনা আপনি আমাদের রেগুলার প্যাক নিয়ে, বা কোনোভাবে উপকৃত হয়েছেন ভূমিক থেকে? জি জি, অবশ্যই উপকৃত হবো না মানে? আমার মূলত ভিসা পাওয়ার ক্ষেত্রে আমার মকের যেই ধরনের মনে করেন যে ধরনের মকটা দরকার কোয়ালিটি ফুল, ওইটা আমি আপনাদের মাধ্যমে পাইছি। আমি বিভিন্ন জনের এই যে মক গুলা শুনতাম। আর মূলত আমাকে সবচেয়ে বেশি ভূমিকের মধ্যে সবচেয়ে বেশি হেল্প করছে হচ্ছে হাফসা ম্যাম। উনাকে আমি অনেক প্রচন্ড লেভেলে ডিস্টার্ব করছি, প্রচন্ড লেভেলে। উনি আমাকে সিঙ্গেল অনেক মক নিতেন, অনেক। আর সকল মেন্টরটা আছে, আর পূর্বা ম্যামের কাছে আমি অনেক মক দিতাম। আমি প্রচুর হেল্প পেয়েছি আপনাদের থেকে। আচ্ছা, সো আপনার ইউএস এর জার্নিটা কেমন ছিল? কিভাবে প্রিপারেশন নিলেন? কেন মনে হলো ইউএসএ যেতে হবে? মূলত প্রথম আমার মনে করেন, আমার প্রথম ইচ্ছা ছিল, আমি যখন এসএসসি তে A+ পাই, তখন আমার ইচ্ছা ছিল যে আমি একটা মনে করেন পলিটেকনিকে পড়ালেখা করবো। পলিটেকনিকে পড়ালেখা করবো কারণ আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমি একজনকে পছন্দ করতাম। তো ওই যে আমার কেরিয়ার এস্টাবলিশের জন্য আমার খুবই তাড়াহুড়া ছিল যে আমি কিছু একটা করতে হবে আমার, তা না হলে তো আমরা তো এক সমবয়সী, তো আমাদের সমস্যা হয়ে যেতে পারে। আমি সর্বপ্রথম আমি একটা জীবনের প্রথম ভুল করি। আমি হচ্ছে ক্যান পাবলিকের স্টুডেন্ট, আমি আর্মির ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো আমি অনেক ডিসিপ্লিন মেনটেন করে আমি আমার 10টা বছর কাটাইছি। যখনই আমার পলিটেকনিকে যাই, ওটা তো মনে করেন সরকারি, তো কোনো নিয়ম শৃঙ্খলা নাই, অদ্ভুত, মানে কোনো স্টুডেন্টের কোনো ম্যানারই নেই ওই জায়গায়। আমি মনে করি যে পলিটেকনিকে মূলত যে পড়ালেখাটা হয় সেটা আমার সাথে মিলে না। আমি প্রথম বড় ধাক্কাটা পাই যে মনে করেন পলিটেকনিকে আমি একটা সেমিস্টার দিতে যাই, দেখি যে না, আমি পারতেছি না। আমার ওই দেশের ওই জায়গার যে পরিবেশটা, যে স্টুডেন্টের কোয়ালিটি লাগে, যে টিচার গুলা লাগে,
মানে ওরা কিরকম সরকারি তো বোঝেনি, ওরা একদিন আসলে 10 দিন আসে না, ওরা ক্যালকুলাস শেষ করায় ফেলে 1 ঘন্টায়। এখন ক্যালকুলাস শেষ করতে লাগে 6 মাস, তো আমি অনেক টেনশনে পড়ে যাই। এরকম করতে করতে আমার ফার্স্ট ইয়ার চলে যায়। তারপরে আমি অনেক কষ্ট কইরা মনে করেন আমি ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ঘোরার পরে আমি 6 মাসের টাইম নিয়ে যখন আমি সেকেন্ড ইয়ার যখন কলেজে যখন সেকেন্ড ইয়ার চলে, তখন আমি একটা গ্রামের একটা কলেজে ভর্তি হই। আমি কিন্তু মূলত ইস্পাহানিতে পড়ি, কুমিল্লা ক্যান্টনমেন্টে। তো হঠাৎ গ্রামের একটা কলেজে আর মাত্র টাইম আছে মনে করেন 6 মাস। আমি কি করবো আমি বুঝতেছি না, সেকেন্ড ইয়ারে সায়েন্সের পড়া অনেক, তখন মানে কি কি যে করবো আমি বুঝতেছি না। পরে আমি কন্টাক্ট নিয়ে ফেলি আমার সব গ্রুপের সাবজেক্ট। তারপরে আবার দেখতেছি যে সব বিষয় পরীক্ষা হবে। তো যাক, আমি 6 মাসে মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত ছিল, অনেক একটা স্ট্রাগল করলাম, পড়ালেখা করলাম, আলহামদুলিল্লাহ আমি পাশ করছি, এই প্লাসটা পাইনি। যখন এই প্লাসটা পাইনি মাত্র আমি 6 মাসে আমি আমার সেকেন্ড ইয়ার লাইফ মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলছি। তখন পরিবারের সবাই হতাশ, না কি করলো এটা, ওর জীবনটা শেষ করে দিল। আবার আমার একটু সমস্যা হয় যে আমাদের রিলেশনশিপ নিয়ে। তারপরে মনে করেন আমার শুরু হয়ে যায়, না আমি এখন আর আমার যদি আমি দ্রুত কেরিয়ার এস্টাবলিশ করতে যাই, আমি আমার বাংলাদেশ থেকে পারবো না, আমার বিদেশ যেতে হবে। আমি আমার বাবাকে বললাম যে আব্বু এই কি অবস্থা, আপনি কি করবেন? তুমি বললো যে বাবা তোমার যেটা ভালো হয় তুমি করো, বাট তুমি এরকম কোনো কাজ করো না যেটা তোমার জন্য আমার আমার বংশের মর্যাদা বা আমি পরিবারের কারো কাছে বা এলাকার মানুষের কাছে মুখ না দেখাইতে পারি। আমি বললাম যে আমি আইএলটিএস করবো, আপনি আমাকে পরামর্শ দেন কি করতে পারি। তো উনি বললো যে তোমার যেটা ভালো হয় করো। তো আলহামদুলিল্লাহ আমি ওই যে আইটেপ দিলাম, দেওয়ার পরে মনে করেন আমার প্রথম ইচ্ছা ছিল অস্ট্রেলিয়া চলে যাওয়া, অস্ট্রেলিয়াতে আইএলটিএস করতে হয়, তো আমি আইএলটিএসটা করিনি। পরে যখন শুনছি যে আইটেপের মাধ্যমে ডুওলিঙ্গোর মাধ্যমে প্রিপারেশন নেওয়া যায়, তখন আমি প্রিপারেশন নিতে শুরু করি। তারপরে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে দেখলাম যে আমি ডেটই পাই না। এটা বিশাল বড় সমস্যা, এখন ভিসা হবে কি হবে না এটা নিয়ে আমি কনফিউজ হয়ে গেলাম। ডেট পাইতেছি না মানে পাইতেছি না। তারপরে যাক, রাত অনেক মনে করেন 1-1.5 মাস আমি সারা রাত জায়গায় থাকতাম যে একটা ডেট নেওয়ার জন্য। 25 সালে ডেট পেয়েছি। তো তো আমি আলহামদুলিল্লাহ 17 সেপ্টেম্বর একটা ডেট পেয়ে ফেলি। ডেট পাওয়ার পরে মনে করেন 4-5 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করছি। তারপরে মনে করেন একটা ইমার্জেন্সি করছিলাম প্রথমবার, ইমার্জেন্সি টাইম হচ্ছে ডেট আগে, আমি তো ফলের স্টুডেন্ট, আমি সেপ্টেম্বরে তো যদি ইন্টারভিউ দিয়ে দিলে আমার ডেফার করতে হবে। তো এই প্রথম ইমার্জেন্সি করার পরে আমি ইমার্জেন্সিটা পাই নাই। তারপরে কুরবানির 1 সপ্তাহ আগে দিয়ে আমি আরেকটা ইমার্জেন্সি করি, তখন ওইটা অ্যাকসেপ্ট হয়ে যায়। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরও আমি কুরবানির আনন্দে বা বিভিন্ন দৌড়াদৌড়ির কারণে মনে করেন যে আমি ওই ডেটটা নিতে পারি নাই। স্প্যাম ফোল্ডারে যে ডেট থাকে আমি এটা জানি না, স্প্যাম ফোল্ডারে যে মেসেজ চলে যায় ইউএস এম্বাসির পোর্টালে। তারপরে আমি যাই যেদিন শেষ হইবো ওর তারপরের দিন আমি দেখতে পারছি যে আমার ডেট দিছিল। তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল। আমি আব্বুরে বললাম যে আব্বু এরকম হয়ে গেল, এখন কি করবো? আমি তো পুরো সাইরাই দিছি, মনে হয় না যে আর ভিসা নিতে পারবো। আব্বু কইতেছে হয়তো বা আল্লাহর কোনো কুদরত আছে বা আল্লাহ চায় না যে তুই এই ডেটটা নি, ওই ডেটের মধ্যে তোর ভালো হবে, তুই ইউনিভার্সিটি ডেফার কর। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে না, 22 আগস্ট যদি আমি ডেটটা নিতাম তাহলে আমি অটোমেটিক ক্যান্সেল হয়ে যেতাম, আমার জন্য অনেক সমস্যা হতো। তখনই আমি আল্লাহর কাছে শুকরিয়া জানালাম যে না আল্লাহ তুমি হয়তো বা কিছু ভালো জিনিস রাখছো। তারপরে আমি মকটা কন্টিনিউ করি নাই, না মনে করেন যে 2-3 মাসের মতো আর ফ্রি ক্লাস গুলা করি নাই। পরে দেখলাম যে তখন শুনলাম যে 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে ইউএস এম্বাসি সব ক্যান্সেল করে দিছে। ওই ক্যান্সেল করে আমি মনে হচ্ছে যে আমারটাও হয়তো বা 17 সেপ্টেম্বর পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবো। আর ক্যান্সেল হয়ে গেলে তো আর মানে ফ্যামিলিটা কি বলবো, যে মনে করেন যে আমরা আলহামদুলিল্লাহ অনেক স্টাবলিশ ছিলাম, ভালোই চলছিল। বাট যখনই 2023 সাল আসলো, ওই যে আমার পলিটেকনিকের জার্নিটা শুরু হইলো, তখন আমার আব্বু তো রিটায়ার্ড আর্মি। তো উনি উনি ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোরে, ইআইএমই করে। তো উনি আলহামদুলিল্লাহ একটা ভালো জব করতো, বন্দরের গাড়ির ওয়ার্কশপে জব করতো। হঠাৎ করে ওই গাড়ির ওয়ার্কশপের মালিক যে উনি জার্মানিতে এস্টাবলিশ হয়ে যায়, মানে জার্মানিতে ওনার সব কোম্পানিগুলো এস্টাবলিশ করে, আর এই জায়গায় যে ওনার যে বড় কোম্পানিটা ফ্যাক্টরিটা বিক্রি করে দেয়। তো আমার আব্বুর জবটা শুধু একজনই ওই কোম্পানিতে আছে, এটা হচ্ছে আমার আব্বু। বাট আমার আব্বুকে যে পরিমাণ বেতন দিত, ওই পরিমাণ বেতন ওই পরিমাণের মনে করেন 3/1 আমার আব্বু মনে করেন 40,000 টাকা বেতন পাইলে মাত্র 10,000 টাকা, এরকম অবস্থাতে আমরা খুবই হিমশিম খেয়ে যাই। আমার আম্মু আরবি প্রাইভেট পড়ায়, আমার আম্মু অসুস্থ হয়ে যায়। তো মনে করেন যে আমার আম্মু আগে অনেক আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতো, বাট হঠাৎ করে যখন এই সিচুয়েশনটা আছে, আমার আম্মু আর স্টুডেন্ট পায় না, কারণ করোনার পরে সবার একটা দারিদ্র সীমায় চলে যায় সবাই।
তো এই কারণে মনে করেন যে আমরা খুবই কষ্ট করলাম 2023 থেকে এই যে এতটুকু পর্যন্ত আসছি। এটার মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার খালামণিটা। আমার এক ছোট খালামণি আমাকে ওনার বাসায় রাখছে, আমার যত প্রসেসিং এ টাকা লাগছে এই ভিসার আগ পর্যন্ত উনি দিচ্ছে। আমার আর একটা খালামণি আছে, উনি আমাকে অনেক হেল্প করছে, উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। উনি আমাকে এই টাকাগুলা দিয়ে সাহায্য করে। আমার ঘর থেকে এক টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি নেই, 10,000 টাকা দিয়ে আর কি হয়, মনে করেন ভাত আর এগুলা খাইয়ে কোনো মতে আমরা আসছিলাম। যাক, 17 সেপ্টেম্বর ডেটটা ক্যান্সেল হয় নাই, আমি এক সপ্তাহ শুধু একটা করছি। তখন হাফসামেও আমার ক্লাস নিতেছিল। উনি তো আমাকে চিন্তা আগে থেকে, উনি বলতেছিল বারবার, স্যার আপনি কেন এই ক্লাসটা আগে করেন না, 1 মাস আগে কেন নেন না, আপনি এক সপ্তাহে কিভাবে পারবেন? আমি যখন প্রথম ইন্টারভিউটা দেই উনি আমাকে বলছিল যে আপনার তো অনেক ইমপ্রুভমেন্ট দরকার। আমি আমি পুরা নার্ভাস হয়ে যাই, আমি কি করবো এখন, আমি তো ওনার বলতে পারতেছি না যে আমি কোর্সটা কিনার মতো অবস্থায় নাই। তাই আমি বললাম যে আপু আমি পারবো। আমি ওই দিনে আরেকটা মক দিই, ওই দিন আরেকটা মক দেওয়ার পরে বললো যে না আপনি ঠিক আছেন, আপনার শুধু আপনি সিরিয়াস না। আমাকে যতবার উনি মক নিছে এতবারে বলছে যে আপনার সব ঠিক আছে, আপনি শুধু সিরিয়াস না। বাট আমি ওনাকে বলতাম না যে আপু আমি যদি সিরিয়াস হই আমার হার্টবিট অনেক বেড়ে যায়, আমি যদি মনে করেন এটা কিছুই না মনে করি তাহলে আমি একদম নর্মাল থাকি। বাট ওই জিনিসটা আমি বলি নাই, কারণ কি না কি মনে করে। যাক, 17 সেপ্টেম্বর আসছে, আমি হাফসাপুর কাছে মূলত না হইলেও এই 3 দিনে আমি 9 থেকে 10টা মক দিছি। ওনাকে পার্সোনালি আমি মেসেজ দিতাম, উনি পার্সোনালি আমার মক, আমি রেগুলার তো তাও উনি পার্সোনালি নিত, উনি আমাকে একটা স্পেশালে সম্ভবত লেখা দেয়, বাট উনি আমাকে রেগুলারেও একটা কোশ্চেনে অনেক সুন্দর মডিফাই করে দিচ্ছে। আর আমার সবগুলো আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে করছি, উনি বলছে যে ঠিক ছিল। আর বিশেষত্ব ছিল যে আমি মূলত রিসার্চ বেস হওয়ার কারণে আমি সবাই থেকে চাইতাম যে আমার সবকিছু ইউনিক হোক, আমার কথা বলার ধরন, আমার যে টপিক। আমি কম্পিউটার সায়েন্সে তো সবাই এআই রিলেটেড সবকিছু করে, বাট আমি এআই রিলেটেড মনে করেন বা মেশিন লার্নিং এই সাবজেক্ট গুলোতে আমি ফোকাস করি নাই। তারপরে আমার যে ইউনিভার্সিটি রিসার্চ আছে এগুলাতে আমি সবসময় মনে করতাম যে আমি অন্য 100 জনের থেকে আলাদা হবো, ভিসা হোক আর না হোক, যত কিছু হোক আমি আলাদা হবো। ওই রিসার্চ আমি নিজে নিজে করছি, এটা হচ্ছিল আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কারোর হেল্প নিয়ে নেই, নিজে নিজে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন যারা ভিসা পাইছে ওদের নক করতাম যে ভাই কিভাবে কি করতে পারি, এরকম হেল্প নিয়ে আমি শুরু করলাম। আলহামদুলিল্লাহ হাফসাপুর কাছে ইন্টারভিউ দিলাম, হাফসাপু বললো যে আপনার ইউনিক আছে অনেক কিছু, আপনি আলহামদুলিল্লাহ পাইতে পারেন। একটা কনফিডেন্স পেলাম। আবার আব্বু ফোন দিছে, তো বাবা মনে হইতেছে কে জানি তুই ভিসাটা পাবি, তুই টেনশন করিস না, না পাইলেও সমস্যা নাই, বাট যাই নার্ভাস হবি না। তা আমি সবসময় বলতাম যাবো আমি নার্ভাস হই না, আমার কোনো সমস্যা নাই, বাট ভিসাটা হয়তো ভাগ্যের উপরে। আর পরিবারের তো একটা চাপ আছে বোঝেনি, সবগুলা টাকা ঋণ, মূলত 1,80,000 টাকাই ঋণ। যতটুকু প্রসেসিং আমার যতটুকু টাকা লাগবে এখন পর্যন্ত 1,80,000 সম্ভবত। এই 1,80,000 ঋণ, আমি তো অনেক বড় প্রেসারে আছি যে ভিসাটা হয় কিনা, আবার মনে করেন এম্বাসি অফ। যাক আলহামদুলিল্লাহ 17 সেপ্টেম্বর আসলো, আমি প্রিপারেশন নিলাম। আমি মনে করছিলাম এম্বাসি হয়তো অনেক আহামরি, মূলত এম্বাসি কোনো আহামরি কোনো জিনিসই না, এটা একদম নর্মাল। ওর ভিতরে লোক, আমি ভিতরে ঢুকে মনে করছিলাম যে অনেক লাক্সারিয়াস কোনো জিনিস হবো। ইউএস এম্বাসি কোনো লাক্সারিয়াস জিনিস না, নর্মাল বেঞ্চে বসতে, বেঞ্চেই মনে করেন আমাদের 2.5 ঘন্টা মনে হয় বসতে হয়। যাক অনেক ওয়েট করলাম, যে অনেকে ভিসা পাচ্ছে অনেকে পাচ্ছে না। আমি একজনকে আমি দেখলাম যে জাহিদ ভাই, উনি অনেক ভালো মক দিত, বাট ওনার কাছে 2-1 যে আমি দেখে ফেলছি। আমি হয়তো উনি আমাকে চিনে না, বাট উনি যখন ভিডিও কলে মক দিত আমি ওনাকে চিনতাম। আমি অনেক কষ্ট পাই যে ওনার ভিসাটা কেন হইলো না, উনি ভিসা পাওয়ার যোগ্য, উনি অনেক ভালো মক দিত। ওই জায়গা থেকে আমি কনফিডেন্স দিলাম যে না, যে 100 কেউ না পাক আমি নিয়ে আসবো। ইন্টারভিউতে গেলাম, মনে করেন আমাকে ফিঙ্গার দেওয়া হইলো। আমি প্রথমে পাসপোর্ট যে চেক করে আমি মনে করছি উনি হয়তো আমার ভিসা নেবে, তো আমি সুন্দর মতো ওনাকে মনে করেন গুড মর্নিং যেগুলো বলার বলতেছে, আমি বলছি আমার ভিসা নেবে। পরে উনি বলতেছে না আমি আপনার ইন্টারভিউ নেবো না, আপনার অপেক্ষা করতে হবে। আমি তো আর জানি না, পরে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর আমাকে অনেকক্ষণ অপেক্ষা করা। আর আরেকটা মজার বিষয় হচ্ছিল, আমি যখন থেকে এই এম্বাসির এই প্রিপারেশন নিতেছিলাম আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ কোনো আমেরিকান আমাকে ইন্টারভিউ যাতে না নেয়, কোনো ব্ল্যাক যাতে আমাকে ইন্টারভিউ নেয়, সবসময় এই দোয়াটা করতাম। যে আমি যেদিন ইন্টারভিউ হবে ওই দিন তাহাজ্জুদ নামাজ পড়লাম, পড়ার পর ওই জায়গায় মুনাজাত করলাম যে আল্লাহ ভিসা না হোক তাও আমাকে একটা ব্ল্যাক কেউ যাতে আমার একটা ইন্টারভিউ নেয়। আবার এম্বাসিতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়লাম যে ওই সময় ওই দোয়াই করছে আমার ইন্টারভিউ না হোক তাও একটা ব্ল্যাক ইন্টারভিউ নেই। আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ তখন 17 সেপ্টেম্বর 12 নম্বর কাউন্টারে, তখন মনে করেন একজন হোয়াইট মহিলা ছিল। তো উনি হঠাৎ
কি বশত জানি উনি চলে গেল। এখন তারপরে একটা ব্ল্যাক আসলো, একটা ব্ল্যাক মেইল আসলো। তারপরে আমাকে ওই 12 নাম্বার কাউন্টারে সিকিউরিটিরা যাইতে বললো। তা আমার সামনে একজন ভাইয়া ছিল, দেখলাম যে উনি অনেক, মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজে, ওনার কথা ঠিক ছিল বাট ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাইতেছিল যে উনি যে সবগুলা মুখস্থ করে আসছে। আমি বুঝে ফেলছিলাম যে ওনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবো। উনি অনেকক্ষণ ওনার ভিসাটা মনে করেন ইন্টারভিউ নিল, দেখলাম যে রিজেক্ট দিয়ে দিল। আমি তারপরে ছিলাম, তারপরে একটা আপু ছিল, তো আপু বলতেছে ভাই আমি তো অসুস্থ, আমাকে একটু আগে যাইতে দেন, আমি ইন্টারভিউটা দিলাম। আমি বলতাম শিওর আপনি যান। আমি দেখলাম যে আপুকে অনেক ইন্টারভিউ গুলো, আর আপুর কথাগুলাতে বোঝাইতেছে উনি ইংলিশ মিডিয়ামের ছিল। কথাগুলা দেখলে বোঝা যায় উনি ইংলিশ মিডিয়ামের ছিল। তো ওনাকে 2 মিনিটের মতো ইন্টারভিউ নিল, ভিসা দিয়ে দিছে। তারপরে আলহামদুলিল্লাহ আমার পালা আসলো, আমি গেলাম। আমাকে সবচেয়ে বেশি বলা হয়েছে যে আমি যাতে ওদের ওয়েলকামটা সুন্দর করে দিই। আমি বললাম, আমি গুড মর্নিং বললে আমি যেভাবে ইন্টারভিউতে বলতাম, যেভাবে ওনাদের সম্বর্ধনা জানাইতাম, এইভাবে বলছি। ব্ল্যাকমেলটা অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পরে আমি ওনার পাসপোর্ট আর I-20 দিছি। দেওয়ার পরে উনি আমাকে প্রথম প্রশ্ন করছে যে ওয়াই দিস ইউনিভার্সিটি। তা আমি আমার কোশ্চেনের পুরাটাও বলতে পারি না। আমি বলছি যে আমি ইউনিভার্সিটি চুজ করছি আর আমার এই কোর্সটা ছিল। উনি সাথে সাথে আমাকে স্টপ করাই দেয়। উনি একটা হাসি দেয়, আমিও একটা হাসি দিই। হাসি দেওয়ার পরে আমার একটা বিষয় হচ্ছে, আমার একটা গালে টোল পরে, বুঝছেন। আর ব্ল্যাক যে মেলটা ছিল, যে আমার বিসিএস অফিসার, ওনার গালে একটা পরে। তো উনি মূলত ওই টোলটা আমার হাতে ইশারা করে দেখাইছে, আমারও পরে তোমারও পরে। মানে একটা ফ্রেন্ডলি কনভারসেশন হয়ে গেছিল। তো আর আমি বডি ল্যাঙ্গুয়েজ ওনার সাথে একদম ফ্রেন্ডলি লাগছে। পিছনে আরামেও দাঁড়াই নাই বা হাত রাখি নাই, আমি পকেটে হাত দিয়ে ওনার সাথে একদম চিল মোডে কথা বলতেছে, একদম চিল, যারা বলে যে বন্ধু বান্ধব যেভাবে কথা বলে। তারপরে উনি আমাকে এই কোশ্চেনে দেখা করবে আমার স্কলারশিপ দেওয়ার পরে বলতেছে তুমি এত বড় স্কলারশিপটা কিভাবে পাইছো, আবার হাউজিং সহ পাইছো। আমি বললাম যে এটা শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টেরই দেয় আর মেরিট বেস। উনি অনেক খুশি হওয়ার পরে আমার স্পন্সরের দিকে চলে যায়। স্পন্সর স্পন্সর বলছে যে হোয়াট ডাজ সি ডু, আমি সুন্দর করে বলে দিছি। এই মূলত মনে করেন 30 সেকেন্ডের শুধু একটা কনভারসেশন হয়েছে। আমার 30 সেকেন্ডে আলহামদুলিল্লাহ আমাকে ও ভিসাটা অ্যাপ্রুভ করে দেয়। আমি মনে করি যে আমার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার পিছনে হয়তো বা আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সাহায্য করছে। আর আমার যেই মনে করেন যে ইউনিকনেসটা ছিল, আমি দেখছি যে ইউনিভার্সিটি এই এম্বাসির ভিতরে 99% অ্যাপ্লিকেন্টই দেয় শুধু মিজুরি স্টেট ইউনিভার্সিটি। আমি বললাম যে না, যাক এবার কিছুটা করা যায়। আর আমি মনে করি যে আল্লাহ অনেক আমাকে হেল্প করছে। আর আমি অনেক ইউনিক ছিলাম, 100 জনের থেকে আমি অনেক ইউনিক ছিলাম, এটা আমি বলতে পারবো, কারণ আমি নিজে রিসার্চ করছি। তো তো ব্ল্যাক মেলটা আমার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। তবে ও আমাকে 30 সেকেন্ডের মধ্যে ভিসা দিয়ে দেয়। আমি তো ভিসাটা আমি কোন তারপরে যখন কি বলছে, আমি বলছি ইউ মেড মাই দিয়ে দেওয়ার পরে যখন আমার লিফলেটটা দিছে আর I-20টা নিয়ে আমি যে দৌড় দিছে, আমি আর কিছুই বলিনি। মানে সিকিউরিটিটা আমার আনন্দ দেখে ওরা, মানে আমি দরজা খুলতে পারতাছি না, আমি এরকম ভাবে দৌড়াইছি। দৌড়ে আমি 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 শুধু ভয় পেতেছিলাম যে আমার পিছন থেকে নিয়ে আবার ডাক দেয়। তাড়াতাড়ি কোনো মতো এম্বাসি থেকে বার হয়ে আমার 2জন বন্ধু ছিল, আমার আব্বু আম্মু তো আসতে পারে নাই, আমি আমার বন্ধুরে নিয়ে গেছিলাম। ওদের কাছে গেলাম, আমি বললাম যে আলহামদুলিল্লাহ বন্ধু আমার ভিসাটা হয়েছে। সাথে সাথে আমার আম্মুরে ফোন দিলাম, বললাম যে ভিসাটা হয়েছে। মনে করেন যে 11 মাসের যে কষ্টটা কিভাবে বুঝাবো, অনেক। আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি শুকরিয়া জানাইছি। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে আমি মনে করি। এরকম এইটাই ছিল আর কি ভিসা এক্সপিরিয়েন্সটা আমার। ওকে, সো খুবই ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু শিখতে পারলাম, আমরা জানতে পারলাম। সো আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা ইউনিক ছিল। সো আরো কিছু বিষয় জানার আছে আপনার থেকে। সো এখানে আরো 89 আমাদের গুগল মিটে আছে, সেই সাথে ফেসবুক থেকে আপনাকে শুনতে পাচ্ছে 43। সব মিলিয়ে 150 জন মানুষ আপনাকে শুনতে পাচ্ছে এই মুহূর্তে। পরবর্তীতে আরো 10,000 15,000 মানুষ এই ভিডিওটা হয়তো দেখতে পারবে বা 8,000। সো তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, এখানে হয়তো বা কারো কালকে ইন্টারভিউ, কারো হচ্ছে নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। সো সবার উদ্দেশ্যে আপনার যদি কোনো সাজেশন বা অপিনিয়ন থাকে যারা ইন্টারভিউ ফেস করবে তাদের উদ্দেশ্যে। আমার মূলত আমার প্রথম সাজেশন হচ্ছিল রবের সাথে একটা কানেক্টেড করা। আল্লাহর সাথে যদি কানেক্টেড হইতে পারে, এটা হচ্ছে সর্বপ্রথম। উনি ছাড়া এই জিনিসের কোনো গতি নেই, মানে মানে পৃথিবীর কোনো জিনিসের গতি নেই যদি আল্লাহর রহমত না থাকে বা আল্লাহ যদি এই জিনিসটা না চায়। প্রথমে বলবো যে ওনার সাথে একটা কানেক্টেড তৈরি করা, ওনার সাথে সবকিছু বলা, শেয়ার করা, না হইলে শেষ, মানে এরকম মেন্টালিটি রাখতে হবে যে না হইলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় সাজেশন দিব, যেটা আমাদের বাংলাদেশের মোস্ট অফ দা ক্যান্ডিডেট করে,
যে ওরা কোনো এজেন্সির মাধ্যমে ধরে বা নিজে কোনো কিছু দেয় না, গা বাসায় বসে থাকে এজেন্সি তো করে দিতেছে। না ভাই, আপনি জীবনও হবে না। যত হয়তো বা হাজারের মধ্যে একজনের এজেন্সি দিয়ে, আমি মনে করি যে ওরা এরকম 500 ফাইল 100 ফাইল নিয়ে ওরা 2টা ভিসা নেয়। ওই 2টা ভিসা দিয়ে ওরা হাইলাইট করতে দেয়। এই জিনিসটা আমি অনেক জায়গায় ঘুরছি, তো আমি এই জিনিসটা বুঝি যে ওরা মানে 100 জনের অ্যাপ্লিকেশন করাইয়া 2জন তো এরকম হইবই, স্বাভাবিক, লাকিলি হয়ে যাবো। আপনারা সর্বপ্রথম যদি আমেরিকাতে অ্যাপ্লাই করতে চান, আমেরিকাতে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের রিসার্চ বেসিস স্টুডেন্ট হতে হবে। আপনি যদি রিসার্চে মনোযোগ না দিতে পারেন, আপনি যদি নিজে কোনো জিনিস না বাইর করতে পারেন সার্চ করে, তাহলে আপনি আমেরিকাতে অ্যাপ্লাই করেন না। আমার প্রথম জিনিস হচ্ছিল এটা। যদি আপনি নিজে কোনো জিনিস না করতে পারেন, আপনি আমেরিকাতে অ্যাপ্লাই করেন না। আপনি ডকুমেন্ট বেস যে ভিসাগুলা দেয় অস্ট্রেলিয়া, ডেনমার্ক, এগুলাতে আপনি অ্যাপ্লাই করেন, আপনি আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে যাবেন। আপনি যদি আমেরিকাতে অ্যাপ্লাই, যেটা হচ্ছিল ইন্টারভিউ বেস, আপনি অবশ্যই রিসার্চ বেস স্টুডেন্ট হতে হবে। আপনার অনেক ইন্টারেস্ট থাকতে হবে, অনেক, আপনি অনেক কিছু সার্চ করতে হবে। আর সর্বপ্রথম জিনিস হচ্ছে, আমি মনে করি যে আপনার ইউনিক না, ইউনিভার্সিটি যা হোক আর তা হোক এটা আলাদা হিসাব। ইউনিভার্সিটি মানে অনেক বড় ফ্যাক্ট করে। সবাই বলে যে বেসরকারি তো বিষয়, আরে ভাই কয়জনের হয়েছে? আমি মনে করি 10 জন ইয়া দিলে 1 জনের হয়, লাকিলি হয়। অনেকগুলা রেড লিস্টেড ইউনিভার্সিটি আছে, অনেকগুলা। আমি ভিসা পাওয়ার পরে আমাকে না হলে 100 জন মনে করেন যে আমাকে বলছে যে ভাই বলেন, ভাই বলেন কি করব কি করব। আমি ওদের কি বলবো, আমি কিছুই বলতে পারি না। আমার প্রথম যে আপনাদের কাছে জিনিসটা থাকবে, এটা হচ্ছিল ওরা আপনাদের ট্র্যাক করে ডিএস সংস্কৃতি এবং সেভিস দিয়ে। সেভিস কোনো সময় মনে করেন নিজের বাবার অ্যাকাউন্ট দিয়েও দিবেন না, বাবার অ্যাকাউন্ট দিয়ে দিবেন। নিজে একটা আইডি কার্ড করবেন। আমরা তো সবাই 18 বছর আছি, নিজে একটা ব্যাংকে যে আইডি কার্ড করবেন, মানে কি করে ব্যাংক কার্ড করবেন। আপনার পাসপোর্ট তো আছে, আপনি এটাকে ইয়া করে নেবেন, ডুয়েল কারেন্সি করে নেবেন। তো এগুলো একদম সিম্পল, কোনো টাকা লাগে না ডুয়েল কারেন্সি করতে। আইএফএসি করবেন, আমি নাম বলে দিলাম, আইএফএসি বেস্ট ডুয়েল কারেন্সির জন্য। ওই জায়গায় যাই আপনি নিজের অ্যাকাউন্টে নিজের সেভিসটা দিবেন। সেভিস মেইন ইম্পর্টেন্ট আমি মনে করি ভিসা হওয়ার ক্ষেত্রে। কোনো এজেন্সির মাধ্যমে সেভিস দিবেন না, এটা আমার দ্বিতীয় পরামর্শ। তৃতীয় পরামর্শ, কোনো সময় কোনো ডিএস এর যত ইনফরমেশন আছে আগে নিজে কালেক্ট করবেন, নিজে বসাবেন, একজন এক্সপার্ট কে দেখাবেন। তাও যতই সেই এক্সপার্ট হোক, আপনার যে ডিটেলস গুলো আছে এগুলো আমি জানবো না, বা শুভ ভাই জানবে না, বা ভূমেকের কেউ জানবে না, আপনি জানবেন। আপনি যে জায়গায় ল্যাকিং আছে এই জায়গায় শুধু আপনি জানেন। ডিএস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে আমি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি। আমি 15 দিন ডিএস কে রিভিউ করছি, তারপরে আমি সাবমিট করছি। ডিএচ মেইন ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ ডিএচ সেভিস এগুলা দিয়ে আপনাকে ট্র্যাক করে ওরা। কারণ অন্য কোনো অ্যাক্সেস নাই যে ওরা আপনাকে, বাংলাদেশের অন্য কোনো অ্যাক্সেস নাই যে ওরা আপনাকে ট্র্যাক করতে পারবে কিনা আমি জানি না। আমি মনে করি যেটা ওরা এই 2টা জিনিস সবচেয়ে বেশি ফোকাস করে। তৃতীয়ত, আপনার মধ্যে ইউনিকনেস থাকতে হবে। ইউনিকনেস বলতে কি, ঠিক আছে সবাই তো কম্পিউটার সায়েন্সে যায়, সবাই তো মনে করেন বিজনেসে যায়, সবাই মনে করেন আরো বিভিন্ন সাবজেক্টে যায়, সবার কথাবার্তা গুলো কিন্তু এক। এখন আপনাকে ওই জিনিসটার মধ্যে আপনাকে বিস অফিসার আগে হইতে হবে। বিস অফিসার হওয়ার পরে আপনি নিজে অন্যজন 10 জনকে আপনি মনে করেন ট্রিট করবেন যে ওরে কি আমি ভিসা দিতে পারবো, যে কথাটা বললো ওই 10 জন তো একই কথা বলবো। আপনার মধ্যে ইউনিকনেসটা কি, ওই জিনিসটা আপনাকে আপনি নিজের মাইন্ডে খেলাবেন। নিজের মাইন্ডে যদি খেলতে পারেন যে না আমি এটা পারবো, তাইলে আপনার মধ্যে ইউনিকনেস আসবে। আপনি 100% আমি লিখে দিতে পারবো। আপনি ইউনিকনেস বলতে কি, আপনি জিনিসটা বুঝবেন। আপনার ইউনিভার্সিটি কমন হোক, আমি মনে করি যে একটা ভালো ইউনিভার্সিটি অনেক আছে, আপনার ইউনিভার্সিটি কমন হইতে পারে, বাট আপনার কথা বলার ধরন বা আপনার একটা কোর্স নিয়ে আপনি ইউনিক হবেন। কারণ ওরা তো বসে থাকে না যে আপনার ওই কোর্সটা আছে কি নাই, এত দেখার সময় আমি মনে করি ওদের নাই। ম্যাক্সিমাম 3 মিনিট, ওরা 3 মিনিটের মধ্যে যেমন বলবো না ওই কোর্স আছে কিনা, এই কোর্স আছে কিনা। 4000 বিশ্ববিদ্যালয় আছে, 4000 বিশ্ববিদ্যালয় রিসার্চ করে দেখবো মনে করেন যে এই কোর্স আছে কিনা, ওই কোর্স আছে কিনা। আমি মনে করি যে ইউনিভার্সিটিটা যেটাই হোক, মনে করেন একটা ভালো ইউনিভার্সিটি চুজ করবেন, তারপরে আপনার মধ্যে ওই কথা বলার মধ্যে আপনি ইউনিকনেস আনবেন, যেটা 100 জন বলে না। এরকম আপনি বলতে পারেন ভাই এরকম তো শেষ হয়ে যেতে পারে, না ভাই জীবনও শেষ হইব না। বর্তমানে যে লেটেস্টে যে জিনিসগুলো আসতেছে মনে করেন এগুলা মাথা ঘুরাই দেওয়ার মতো। আমাদের পুরা ওয়ার্ল্ড কে ওরা ভার্চুয়ালি কন্ট্রিবিউট করে ফেলবে। তো আপনি ওই জিনিসটা বুঝবেন। যারা বিজনেসে আছেন তারা এআই রিলেটেড বিজনেসে লাগবে। মনে করেন যারা চার্টারে আছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বর্তমানে ব্লকচেন শুধু কম্পিউটার সায়েন্সের জন্য না, বিজনেসের জন্য, হিউম্যানিটিস এর জন্য, যারা ছিল জিওগ্রাফি নিয়ে পড়েন তাদেরকেও এই জিনিসটা জানতে হবে। এই ইউনিকনেস রাখবেন, রাখার পরে আমি মনে করি প্রিপারেশন নেওয়ার জন্য ভূমিকে বিষয় নেবেন। অন্য আর 10 জন অনেকগুলো থাকতে পারে। আমার পার্সোনাল ভূমিকে আপনি যদি 7 দিনের কোর্স কিনেন আপনি ঠকবেন।
আপনাকে একজন মেন্টর থাকবে যে আপনাকে সারা দিন গাইড করবে। আর আপনি যদি মনে করেন যে মেন্টরের যে গাইড গুলো যদি আপনি না মানেন, তাহলে এটা আপনার সবচেয়ে বড় ব্যর্থতা হবে। মেন্টর যে জিনিসগুলো ফোকাস করতে বলবে ওই জিনিসটা ফোকাস মেইন করতে হবে, কারণ ওরা এরকম 2000 ভিসা অ্যাপ্লিকেন্ট ওরা ভিসা আইনা দিচ্ছে, ওদের মনে করেন ওদের যে অভিজ্ঞতা গুলো আছে ওরা জানে যে কি কথা বলতে হবে। কারণ আমি আমার ইয়াটা শেয়ার করছি, আমাকে হাফসা ম্যাম প্রথমে বলে দিচ্ছে ভাইয়া আপনার সব ঠিক আছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন। আমি ওই জিনিসটা তখনই ক্যাচ করে ফেলছি, ঠিক। আমি যখন এম্বাসিতে গেছি আমি দেখছি সবাই আরামে দাঁড়ায় কথা বলে, তো ওরা তো ওই জিনিসটা পছন্দ করেন, আপনি ক্যাজুয়াল। আমি আমি ওনাকে এমনকি ড্রেসের জন্য আমি ওনাকে কল দিচ্ছি, আপু আমি কি ড্রেস পরবো, উনি আমার বলছে তুমি শার্ট পরবা না, তুমি অন্য 10 জনের যেহেতু তুমি ব্যতিক্রম তুমি গেঞ্জি পরে যাবা কোটের নিচে। আমি গেঞ্জি পরে গেছি, তুমি বলছো তুমি একটা সাদা গেঞ্জি কিনবা, আমি কিনে ফেলছি সাথে সাথে জায়গা। এই জিনিসটা হচ্ছে মেইন মেন্টরের যে গুরুত্বপূর্ণ জিনিসটা, এটা ভূমেক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয়, কারণ ওরা অনেক ভিসা মনে করেন প্রত্যাশীদেরকে দিচ্ছে, ওরা বোঝে জিনিসটা। তারপরে যে ইয়াটা তারপরে হচ্ছে আল্লাহ নসিব, আল্লাহ তকদিরের দিকে তাকাবেন, যদি আল্লাহ চায় হবে। অনেক ভালো অ্যাপ্লিকেন্ট দেখছি আমি যাদের ভিসা নেই, অনেক ভালো বলছে। আমি একজন ভিসা অফিসারকে দেখছি, ও শুধু একটা পাকিস্তানি একটা মেয়েকে ভিসা দিছে, আর কেউ রে ভিসা দেয় নাই। মানে আমি অবাক হয়ে গেছি, অনেক ভালো একটা উনি স্বাস্থ্যবান ছিল, মাস্টার্স সম্ভবত ছিল, অনেক ভালো ইন্টারভিউ দিচ্ছে। বাট ওনাকে দেখলাম যে ট্রাভেল হিস্টরি জিজ্ঞেস করার পরই মনে করেন রিজেক্ট করে দিল। আমি এটা কি ধরনের কথাবার্তা, আমি অনেক অবাক হয়ে গেলাম। মানে আমি জানি না যে এই জায়গায় কি হচ্ছে। বাট আমি দেখছি যে যারা ফ্রেন্ডলি ছিল, যারা কম বলতেছে, মনে করেন যারা রিয়েল অ্যাকসেন্টে কথা বলে তারা কিন্তু মনে করেন একটু আটকায়, যারা মুখস্থ বলে তারা ওরা বুঝতে পারে। রিয়েল একটু যদি আপনি আটকান, ওটা ওদের কাছে কোনো ফ্যাক্ট না, ওদের বুঝাইতে পারলে হয়। আপনি ওদের সাথে ফ্রেন্ডলি ক্যাজুয়ালি মনে করেন একদম ফ্রেন্ডলি, আপনার বন্ধু বান্ধবের সাথে যেভাবে মনে করেন বডি ল্যাঙ্গুয়েজ একটু ইয়া করে কথা বলেন, পকেটে হাত দিয়ে কথা বলেন, ওরা ওইগুলো অনেক পছন্দ করে। আমি দেখলাম, আমি একজনকে দেখছি যে আমি কেন পকেটে হাত দিচ্ছি জানেন, আমি ওই জায়গায় যাওয়ার পর ওই জিনিসটা লক্ষ্য করছি। একজন পকেটে হাত দিয়ে, জিন্সের প্যান্ট পরে আছে, পকেটে হাত দিয়ে অনেক সুন্দর কথা বলতেছে, ওরে দেখলাম যে 1 মিনিটের মাথায় ভিসা দিয়ে দিছে। এত প্রশ্ন যেখানে, তাই আমি বলে আমি ওই জিনিসটা ফলো করবো, আমি আরামে দাঁড়াবো না বা হাত এরকম ইয়া করে দাঁড়াবো না। আমিও ওনার মতো মনে করেন পকেটে হাত দিয়ে কথা বলছি। এই জিনিসটা হচ্ছে মেইন। আর ইউএস এর ভিসা যে জিনিসটা, এটা আমি দেখছি যে ইউনিকনেস আপনার মধ্যে 100% থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি হচ্ছে অন্য 10 জনের থেকে যে ইউনিকনেসটা আছে, আর হচ্ছে আপনার রিসার্চ বেস হইতে হবে। আপনি যদি এখন এজেন্সি রে দিয়ে বসে থাকেন কোনো লাভ নেই। মনে করেন একটা জায়গা থেকে আপনি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, এখন 5টা থেকে একটা তো আসলো, আপনি যদি এজেন্সির মাধ্যমে 5টা অ্যাপ্লাই করে আসলো না, তো আপনি কষ্ট পাবেন না? আপনি নিজের থেকে আরো 2-3টা অ্যাপ্লাই করে রাখেন, সমস্যা তো নাই। আর আর মূলত হচ্ছিল অনেক জিনিস জানা দরকার। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যে অ্যাপ্লিকেশন ফিটা নেয়, $50, $100, $20। বিশ্বাস করেন ভাই, আমি 1 টাকার ফি দিয়ে নেই, আমি 10টা থেকে 12টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। আমি ওদের ইমেল করতাম যে আমার অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভার করে দেন, আমি খুবই আর্থিকভাবে সমস্যায় আছি। ওরা মনে করেন একটা ইউনিভার্সিটি বাদে আমার সব ইউনিভার্সিটি আমার অ্যাপ্লিকেশন ফি ওয়েভার করে দিচ্ছে। আপনার এই জিনিসগুলো জানতে হবে। আমি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার জিনিসটা শিখছি একটা আফ্রিকান ইউটিউবারকে দেখা। ও আমাকে ওর ইউটিউব চ্যানেলে যখন যাই, আমি দেখলাম যে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার করা যায়। কিভাবে ওয়েভার করা যায় আমি আপনাদের বলে দিই। আপনার যে অ্যাডমিশন অফিসার আছে, আপনি ওই অ্যাডমিশন অফিসারকে আগে নক করবেন, স্যার আমার কি অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভার করা সম্ভব? ও আপনাকে বলবে, যদি ওদের লতে থাকে যে না কোনো আর্থিক সংকটে থাকলে ওর ফিটা ওয়েভার করা যায়, আপনাকে ডেফিনেটলি ওয়েভার করে দেবো। আর মনে করেন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো করতে চায় না, ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন না, আপনার সমস্যা নাই। 4000+ ইউনিভার্সিটি আছে আমেরিকাতে, আপনি কয়টা নিয়ে দাঁড়াবেন? 4000-এর মধ্যে আপনি 1000 অন্তত পাইবেন যে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার করেন। এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যান, আপনার কিন্তু এই জায়গায় না হলেও $500 চলে যাবে। আমি মনে করি যে ওই ওয়েভার জিনিসটা শিখবেন। আমি আছি, আমাকে অবশ্যই নক করবেন, আমি ফ্রিতে যত অ্যাডভাইস দেওয়া দরকার আমি দিব ইনশাআল্লাহ। এর এতটুকু হেল্প আমি আপনাদের করব। আপনার আর এই জায়গায় তো শুভ ভাই আছে যারা ডিএস এর এক্সপার্ট আছে, আমি তো আর ডিএস অংশে এক্সপার্ট না ভাই। রিফিউজার এই জিনিসটা আমি আর জানবো না। অবশ্যই ওই ভাইয়াদের যদি আপনার নক দেন আপনাদের হেল্প পাবেন। আমি অনেক জিনিস হেল্প পাইছি আমার ডিএস এ। আমি পূর্বা ম্যামের সাথে, পূর্বা ম্যাম আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। আমি ওদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে বলতাম যে আমাকে এই জিনিসটা একটু হেল্প করেন। ওনারা, আমি হোয়াটসঅ্যাপ, তখন আমি পেইড কোর্সে ভর্তি হইনি, আমি পূর্বা ম্যামের সাথে কন্ট্যাক্ট করলাম, পূর্বা ম্যাম আমাকে অনেক সুন্দরভাবে বলছে। উনি তখন ঘুমে ছিল হয়তো, আমি জানি না, তাও উনি আমাকে হেল্প করছে। আপনি এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন। আমি যতটুকু মনে করি যারাই ভিসা পাইছে দেখবেন যে অনেকে হয়তো বা আলহামদুলিল্লাহ এজেন্সি থ্রুতে করার পরও পাইছে, বাট ডেডিকেশনটা এমন ভাবে রাখতে হবে যে আপনার ওই জিনিসটা লাগবে, আর না লাগলেও সমস্যা নেই, আপনি দ্বিতীয়বার দাঁড়াবেন।
আর যদি আপনি রিসার্চ, আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই রিসার্চ আর ইউনিক, এই জিনিসটার মধ্যে থাকতেই হবে। যদি থাকে ইনশাল্লাহ, আর আল্লাহ যদি আপনাদের ভিসা হবে। আমার এতটুকু আপনাদের পরামর্শ দেওয়া ছিল আমার। আমি তো নিজেও তো মনে করেন যে ছোট, তো আমি আর কি পরামর্শ দিব, এতটুকু বলার ছিল। ধন্যবাদ জানাচ্ছি ইকরাম মুন্সিকে, আবারও অভিনন্দন, আপনি ভিসা পেয়েছেন, আমরা খুব খুশি হয়েছি এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার আগামী দিনগুলো ভালো কাটুক। সো আমি আমাদের গ্রুপের পক্ষ থেকে হাফসালামকে অনুরোধ করবো আপনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য। উনি আছেন? নেই মনে হয়। আচ্ছা, পূর্ব ম্যাম আছেন? আচ্ছা, ঐশী ম্যাম আছেন? জি স্যার আছি। জি, ওনাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন জানাবেন আফসানা এবং পূর্ণার পক্ষ থেকে। জি জি স্যার, আমি আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আপনার নতুন জীবনের জন্য। আপনার নতুন জীবন অনেক সুন্দর হোক এবং আপনি অনেক নিজে অনেক রিসার্চ করে আমাদের সাহায্য হচ্ছে আপনি এতটুকু মানে কি করতে পেরেছেন, অনেক অনেক অভিনন্দন স্যার। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। ইকরাম মুন্সি, দেখা হবে ভেরি সুন এবং ইনশাআল্লাহ লাইভ এক্সপেরিয়েন্স শেয়ার করবেন আমারও, সেই প্রত্যাশা ব্যক্ত করি। ইনশাআল্লাহ আসেন। একটা আপনার কাছে একটা প্রশ্ন ছিল শুভ ভাই। করেন, সমস্যা নেই। আপনাকে পার্সোনালি নক দিব আর কি, আপনি যদি ফ্রি হন, আপনি আমার ফ্রি টাইমটা একটু বললেন, আমি একটু কথা বলবো আর কি আপনার সাথে ভাই। 12টার দিকে ফোন দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি 12টার দিকে দেন আপনাকে ফোন দিব ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকরাম মুন্সি খুবই একজন স্টুডেন্ট ছিল ক্লাসে এবং তার বিশেষ যে বিষয়টা আমি তুলে ধরতে চাই, তার যে অ্যান্সার গুলো ছিল, যেমন আমি যে জিনিসটা সবাইকে এমফাসাইজ দিতে চাই যে আপনি যে সাবজেক্ট নিয়ে যাচ্ছেন আসলে এখান থেকে আপনি বিশেষত কি জিনিস শিখতে মানে শিখবেন। অ্যাকচুয়ালি আপনি এত টাকা পয়সা খরচ করে এই সাবজেক্টটা করতে যাচ্ছেন, মানে বিষয়টা কি এরকম যে আপনি যাচ্ছেন সেখান থেকে সার্টিফিকেটটা নিচ্ছেন এন্ড বাংলাদেশে আপনার ড্রিম। সো একটা বিষয় থাকে যেটাকে আপনার হাইলাইট করতে হয় যে আমি এই ডিগ্রি থেকে এই সাবজেক্টগুলো থেকে এই এই জিনিসগুলো শিখবো, হতে পারে সেটা একটা দুইবার করতে পারে, সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। ইকরাম মুন্সির বিষয়টা ছিল সেটা সাবজেক্টকে হাইলাইট করতো, যেটা আমার খুব ভালো লাগতো। ক্লাস আমি তাকে বলতাম। সো তার অ্যান্সার প্রত্যেকটার মধ্যে কিছু ইউনিকনেস ছিল, ঠিক আছে, ল্যাকিং ছিল না তা না, তার মধ্যে ল্যাকিং ছিল। তার মধ্যে মাঝে মাঝে তিনি অসুস্থতা থাকার কারণে, ঠান্ডার কারণে হয়তো ভালো ইন্টারভিউ দিতেও পারেনি, বাট পরবর্তীতে সে সবকিছু কিন্তু রিকভার করেছে। সে কিন্তু ডে বাই ডে কোশ্চেন গুলো আপডেট করেছে, মডিফাই করেছে। সো আপনারা চেষ্টা করবেন আপনার অ্যান্সারের মধ্যে ইউনিকনেস আনার জন্য, ঠিক আছে? ওকে, ধন্যবাদ ইকরাম, অনেক অনেক শুভকামনা আপনার জন্য।